দরজাটা লাগিয়ে আমার কাছে আয়। কেন প্রজ্জ্বল ভাইয়া? চুমু খাবো তোকে, তাড়াতাড়ি এদিকে আয়। ভড়কে গেল হৃদিতা। কফির মগটা কোনোরকম বেড সাইডে টেবিলের উপর রেখে এক প্রকার দৌড় লাগলো সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এ ঘরে এই মুহূর্তে থাকা মানে বিপদ। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। প্রজ্জ্বল শোয়া থেকে উঠে দৌড়ে দরজার কাছে গেল হৃদিতার আগে। হৃদিতার বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে এক পলক তাকিয়ে ভেতর থেকে দরজা আটকে দিল সে। ভয় পেয়ে গেল হৃদিতা। চোখের পলক স্থির হয়ে গেল, হৃদস্পন্দন মিস হয়ে গেল কয়েকটা। শুকনো ঢোক গিলে কয়েক পা পিছিয়ে বারান্দার দরজার দেয়ালে ঘেঁষে দাঁড়ালো হৃদিতা। সত্যি কি প্রজ্জ্বল চুমু খাবে নাকি? প্রজ্জ্বল দ্রুত গতিতে হৃদিতার দিকে এগোতে লাগলো। হৃদিতা তো দেয়ালে ভেদ করে বেরিয়ে যেতে পারলেই বাঁচে। নিঃশ্বাস আটকে দম মেরে দাঁড়িয়ে আছে সে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। শরীর ক্রমাগত কাঁপছে, মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে, দম বন্ধ হয়ে আসছে। এই বুঝেটা পাশ করে উপরে চলে যাবে সে। প্রজ্জ্বল অস্পষ্ট স্বরে কিছু একটা বলতে নেওয়ার আগে হৃদিতার অধরে আঙ্গুল চেপে আটকে দিল প্রজ্জ্বল। চুপসে গেল হৃদিতা। হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। কাঁপুনিটা আরও বেড়ে গেল কয়েক গুণ যখন প্রজ্জ্বল এক হাতে হৃদিতার দু হাত আঁকড়ে উপর করে দেয়ালে চেপে ধরল। এবার হৃদস্পন্দন থেমে যাওয়ার জোগাড় হয়েছে হৃদিতার। চোখ খিচে বন্ধ করে রেখেও দম আটকেও আসছে তার। লুড়িয়ে পড়তে চাচ্ছে সমস্ত শরীর, ঘোলা ঘোলা লাগছে মস্তিষ্ক। পালাচ্ছিলি কোথায় শুনি? বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে স্মৃতি। খুব সাহস হয়ে গেছে তাই না? আমার অনুমতি না নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলি, এত সাহস কই থেকে আসে তোর? হৃদিতা অনেক চোখ আঁখি পড়ল, মিটমিট করে খুলে তাকালো প্রজ্জ্বলের দিকে। চোখে চোখ পড়তে থমকে গেল হৃদিতা। প্রজ্জ্বলের চোখে মুখে স্পষ্ট রাগের ধাঁচ। হঠাৎ খেই হারিয়ে ফেলে হৃদিতা। কিছু বলতে নিয়েও আটকে গেল গলাতে। দলা পাকিয়ে গেল সব কথা। প্রজ্জ্বল অধরে আঙ্গুল ছুঁয়ে দিয়ে সে হাত রাখল হৃদির কোমরে। শক্ত হাতের স্পর্শে কেঁপে উঠল হৃদিতা। হাতের স্পর্শ ধীরে ধীরে কঠিন হতে লাগলো। রাগান্বিত স্বরে প্রজ্জ্বল বলল, কালা হয়ে গেছিস? কথা কানে যায় না? কাছে ডাকলাম এলি না কেন? ছাড়ুন, কেউ এসে পড়বে। কম্পিত কণ্ঠে বলল হৃদিতা। তোর মতো গাধি পৃথিবীতে শুদ্ধ একটাও দেখিনি। চোখের সামনে দরজা লাগিয়ে দিলাম, দেখতে পাসনি? কানের সাথে চোখটাও খেয়ে বসে আছিস তাই না? আর বলে যাচ্ছিস কেন? তোর উপর সব রকমের অধিকার আছে আমার। বাসায় যাব আমি প্রজ্জ্বল ভাই, থাপড়িয়ে গাল লাল করে দেবো। বেয়াদব মেয়ে, আমাকে টেনশনে ফেলে খুব শান্তি পাস তাই না? কাল রাতে ফোন ধরেছিলি না কেন শুনি? মাঝরাতে বাসার কাউকে ফোনও দিতে পারছিলাম না। রাতে বেরিয়ে পড়েছে রাজশাহী থেকে। মেরে তোর হাড়গুলো আজ সবগুলো গুঁড়ো করে দেবো আমি। আম্মুকে দিয়ে ডেকে এনেছি তোকে ছেড়ে দেওয়ার জন্য। এত সহজে ছাড়া পাবি নাকি? বল, ফোন ধরছিলি না কেন? লোকটা রাজশাহী থেকে ঢাকা এতটা রাস্তার ড্রাইভিং করে এসেছে। অনুতপ্ত হলো হৃদিতা। ছল ছল চোখে প্রজ্জ্বলের দিকে তাকালো, কিন্তু পর মুহূর্তে মস্তিষ্ক ঠেকল প্রজ্জ্বলের বলা শেষ কথাটা। ফুফিকে দিয়ে ডেকে পাঠিয়েছে মানে? তার মানে সব কিছু প্রজ্জ্বল ভাই ইচ্ছাকৃতভাবে? আজ সকালে হৃদিতা, তুই একটু তাড়াতাড়ি চলে আয় তো মা, খুব দরকার। কেন ফুফি, কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? পরে বলছি, তুই একটু তাড়াতাড়ি আয়, বাড়িতে কাউকে জানানোর প্রয়োজন নেই এখন, আমি পরে বলে দেব না। একটু জলদি আয়। হৃদিতা আর অপেক্ষা করেনি। যে পোশাকে রাতে ঘুমিয়েছিল সে পোশাকেই চলে এসেছে সে। ফুফুর বাসায় পৌঁছে অবাক হলো হৃদিতা। তার ফুফু নিশ্চিন্তে টেবিলে খাবার সাজাচ্ছেন। দ্রুত পায়ে ফুফুর পাশে এসে দাঁড়ালো সে। চিন্তিত গলায় বলল, ফুফি ঠিক আছে তুমি? কি হয়েছে বলো তো? কেন, তোকে কি ডাকতে পারি না আমি? হৃদিতা নিজের হাত ঘড়ির দিকে তাকালো। সবে সকাল 8টা বাজে, কিন্তু এত সকাল সকাল? তুমি তো বললি খুব দরকারি। হৃদিতা, তোকে কি আমি ডাকতে পারি না? তোর ফুফুর কি এতটুকু অধিকার নেই? কথায় কথায় ইমোশনাল ব্ল্যাকমেল করলেন হৃদিতার বড় ফুফু সুফিয়া আনাম। এছাড়া তো উপায়ও নেই। কাল থেকে তার একমাত্র ছেলে পাগলামি শুরু করে দিয়েছে। হৃদিতা করে একাকার অবস্থা। হৃদিতা ওর ফুফুর কথার ভিত্তিতে কি বলবে খুঁজে পেল না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলো।
প্রজ্জ্বলকে কফিটা দিয়ে আয় তো রিদিতা। চমকে উঠল রিদিতা। প্রজ্জ্বল ভাইয়া তো রাজশাহী গিয়েছিলেন, কবে ফিরলেন উনি? সন্দিহান দৃষ্টিতে প্রশ্ন করল রিদিতা। প্রজ্জ্বল ভাই কবে আসলেন? উনি তো পরশুই গেলেন রাজশাহী। এই তো একটু আগে আসলো। তুই গিয়ে একটু কফিটা দিয়ে আয়, হাতে অনেক কাজ আমার। প্রজ্জ্বলের মাথাটাও ধরেছে নাকি, একটু তাড়াতাড়ি যা। রিদিতা দ্বিমত করার আগে ওর হাতে কফির মগ ধরিয়ে দিলেন সুফিয়া। অগত্যা কফি নিয়ে যেতে হলো প্রজ্জ্বলের কাছে। ফোন ধরছিলে না কেন বল? প্রজ্জ্বলের ধমকে ভাবনা থেকে বেরিয়ে এলো রিদিতা। সব কাজিনদের মধ্যে প্রজ্জ্বলকেই সব থেকে বেশি ভয় পায় সে। রিদিতার একমাত্র ফুফির ছোট ছেলে প্রজ্জ্বল। তোকে ঠাটিয়ে চড় না বসালে তুই বলবি না, তাই না? ঘুমিয়ে পড়েছিলাম। তুই সত্যি কথা বলবি নাকি আমি তোকে চুমু খাবো বল? হৃদিতার চোখ বেরিয়ে আসার উপক্রম। প্রজ্জ্বল ইদানিং এমন অদ্ভুত আচরণ করে, কথায় কথায় লজ্জায় রাঙিয়ে দেয়। প্রজ্জ্বলের কথার প্রেক্ষিতে কোনো উত্তরের দিশা খুঁজে পেল না হৃদিতা। স্ট্যাচুর মতো থম মেরে দাঁড়িয়ে থাকলো সে। বলবি না তাই তো? ঠিক আছে। কথাটা বলে আস্তে ধীরে হৃদিতার অধরের দিকে এগিয়ে আসতে লাগলো প্রজ্জ্বল। ধক করে উঠল হৃদিতার বুক, হা পা অসাড় হয়ে আসতে লাগলো। আবারও একটা শুকনো ঢোক গেল সে। প্রজ্জ্বল কাছে আসলেই এমন হয় ওর। হৃদস্পন্দন বেড়ে যায়, কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, নিঃশ্বাসে আটকে আসে বারংবার। এই মুহূর্তে শরীর ছেড়ে দিতে ইচ্ছে করছে হৃদিতার। দুপায়ের আঙ্গুল দিয়ে মেঝে আটকে ধরেও সে ব্যালেন্স রাখতে পারছে না যেন। অতিরিক্ত ভয়ে কম্পিত ঠোঁট যুগল নাড়িয়ে অস্ফুট কণ্ঠে বলল, দূরে সরুন প্লিজ, আমাকে যেতে দিন। প্রজ্জ্বলের মধ্যে কোনো ভাবাবেগ হলো না। সে ক্রমাগত এগিয়ে যেতে লাগলো হৃদিতার কম্পমান ঠোঁট বরাবর। দুজনের অধরের দূরত্ব ছুঁই ছুঁই। প্রায় হঠাৎই ফুফিয়ে কেঁদে উঠল হৃদিতা। কান্নার ধ্বনি কান পর্যন্ত যেতে নেশাতুর প্রজ্জ্বল থমকে গেল। চোখ তুলে দেখতে হৃদিতা কাঁদছে। হঠাৎই দিশেহারা হয়ে উঠল প্রজ্জ্বল। হৃদিতা খুব শক্ত একটা মেয়ে, সে তো এত সহজে কাঁদে না। কি হলো হঠাৎ? ভয় পেয়েছে? মুহূর্তে হাতের বাঁধন আলগা করে দিল প্রজ্জ্বল। হৃদিতার দুগালে হাত রেখে দুর্বোধ্য কণ্ঠে বলল, হৃদরানী কি হয়েছে? কাঁদছো কেন তুমি? আরে আমি তো মজা করছিলাম। এই হৃদরানী বলো না কি হয়েছে? ভয় পেয়েছ? প্রজ্জ্বলের গাল আঁকড়ে ধরা দু হাতের উপর হাত রাখল হৃদিতা। প্রিয় মানুষের আহ্লাদে কথায় অভিযোগ আকাশ ছুঁয়ে গেল। কান্নার বেগ বেড়ে গেল। এবার সে হাউমা করে কাঁদতে লাগলো। প্রজ্জ্বল পড়েছে আকুল সাগরে। মেয়েটাকে বেশি ভয় দেখিয়ে ফেলেছে মনে হয়। হৃদরানী সরি, আর কখন এভাবে ভড়কাবো না। সরি প্লিজ, কাঁদে না। কান্নারত হৃদিতা অনুতপ্ত হলো বেশ। অকারণে নিজেকে দোষারোপ করছে প্রজ্জ্বল। কান্নার বেগের কারণে আসল ঘটনা বলতে পারছে না সে। কাল কি হয়েছে হৃদরানী? কেউ কিছু বলেছে? মামুনি বোকা দিয়েছে? কাল কলেজ থেকে ফেরার সময় রাস্তায় রায়হান আমার ওড়না। মুহূর্তে অপ্রতিরোধ্য রাগ জুড়ে বসলো প্রজ্জ্বলের মাথায়। দু গাল থেকে হাত নামিয়ে হাতের বাঁধন শক্ত করলো সে। অতিরিক্ত রাগে কিছুক্ষণে ফর্সা মুখটা লাল বরণ ধারণ করলো। দু কদম পিছিয়ে কর্নার টেবিলে রাখা ফুলের ভাঁজটা আচার দিয়ে বেরিয়ে গেল সে ঘর থেকে। কাঁচ ভাঙা শব্দে নেমে যেতে চোখ খুলে হৃদিতা। চোখের সামনে প্রজ্জ্বলকে দেখতে না পেয়ে সেও ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্ধত হতেই পায়ে গেঁথে বসলো ভাঙ্গা কাচের টুকরো। অস্ফুট আওয়াজ করে নিজেকে সামাল দিয়ে নিল সে। খুঁড়িয়ে দরজা পর্যন্ত এগিয়ে গেল। এই মুহূর্তে প্রজ্জ্বলকে আটকানোটা বেশি জরুরি, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগে ততক্ষণে বেরিয়ে গেছে প্রজ্জ্বল। পায়ের ব্যথাটা ক্রমশ বাড়ছে। দরজার কাছে বসে পড়ল হৃদিতা। কোনো রকম গুঙ্গিয়ে ডেকে উঠল সে, ফুফি ফুফি। হৃদিতা কি হয়েছে মা? ডাকছিস কেন? কথা শেষ করতে না পারলেন না সুফিয়া। হৃদিতার দিকে তাকিয়ে আটকে উঠলেন তিনি। তৎবা মেরে গেলেন একদম। হৃদিতা রক্তে রঞ্জিত পা আর মেঝেতে গড়িয়ে যাওয়া রক্ত দেখে গলা শুকিয়ে এলো সুফিয়া। আনামের কম্পান দৃষ্টিতে কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলেন তিনি। ব্যাপারটা বুঝতে পেরে মেঝেতে বসে পড়লেন। হৃদিতার পায়ে হাত রেখে আতঙ্কিত হয়ে বললেন, কি হয়েছে হৃদি?
পাখি ভেবে কাটলো। হৃদি এটা কান্না পেকে কিছু দিয়ে বলতে পারছে না, এক নাগাড়ে ফুপিয়ে যাচ্ছে সে। হৃদিতার কী হয়েছে আম্মু? হতদন্ত হয়ে জিজ্ঞেস করতে করতে ছুটে এলো প্রজ্জ্বলের বড় বোন নিপা। চট্টগ্রাম ইউনিভার্সিটির অনার্স কমপ্লিট করছে সে। প্রজ্জ্বল নিপা পিটি পড়াশোনাটা একই সাথে। কালকে সে হোস্টেল থেকে ফিরেছে, জানি না। এসে দেখে এমন বিধ্বস্ত অবস্থায়, তুই ডাক্তারকে ফোন করে শীঘ্রই। নিপা ছুটে গেল ফোন করতে। এদিকে হৃদিতার রক্ত বন্ধ হওয়ার নাম নেই, শরীর নেতিয়ে আসছে অতিরিক্ত রক্তক্ষরণে। নিভু চোখ স্পষ্ট শরীর কিছু একটা বলতে চাইছে সে। সুফিয়া আনাম চেষ্টা করে কিছু বুঝে উঠতে পারলেন না। কাজবিদ্ধ পায়ে হাত লাগানোর সাহসও পাচ্ছে না। কিছু দিয়ে বেঁধে রক্ত বন্ধ করবে তার উপায় নেই। আরও কিছুটা অস্থির হয়ে পড়লেন তিনি। হৃদিতার এমত অবস্থা দেখে নিপার উদ্দেশ্যে চেঁচিয়ে বলে উঠলেন, একটু তাড়াতাড়ি কর নিপা, রক্ত যে বন্ধ হচ্ছে না। ফোন তো দিয়েছি মা, ডাক্তার আঙ্কেল ফোন তুলছেন না। গভীর চিন্তায় পড়ে গেলেন সুফিয়া আনাম। হৃদিতার অবস্থাও ভালো না, কী করবেন এখন তিনি? সকাল সকাল প্রজ্জ্বলের বাবা অফিসের কাজে বেরিয়ে গেছেন, কিন্তু প্রজ্জ্বল কোথায়? হৃদিতার এমন অবস্থা, অথচ প্রজ্জ্বলের কথা মাথায় আসতে তিনি প্রজ্জ্বলকে ডাকতে লাগলেন। প্রজ্জ্বল, এই প্রজ্জ্বল। ফুফি ওনাকে আটকাও, কিছু একটা অঘটন ঘটে যাবে। ফুফি অস্পষ্ট স্বরে কথাটা এতক্ষণ পর উচ্চারণ করলো হৃদিতা। ততক্ষণে বেরিয়ে গেছে প্রজ্জ্বল। হৃদিতার আধো কণ্ঠের কথা শুনে মুহূর্তে সব কিছু বুঝে গেলেন সুফিয়া আনাম। প্রজ্জ্বল সহজে রেগে জানা নিশ্চিত হৃদিতার রিলেটেড কিছু একটা হয়েছে। ছেলেটা আজ আবার কী অঘটন ঘটাবে কে জানে। রাস্তার ছেলেগুলোর সাথে ঝামেলা না বাঁধালে তো হতো না। দেশে গিয়ে আইন কানুন নেই, পুলিশকে খবর দিলে তো হয়ে যেত। নিজে গিয়ে ওদের সাথে মারামারি করার কী দরকার ছিল? ড্রয়িং রুমের সোফায় বসে ঝাঁঝালো কণ্ঠে প্রজ্জ্বলকে শাসন করছেন আতিক সাহেব। বাবা ওরা হৃদির সাথে খারাপ ব্যবহার করেছে। তো কী হয়েছে? তোমার কি মনে হয় হৃদিতে কি শুধু তারা উত্ত্যক্ত করে? দেশের আইন কানুন জলাঞ্জলি যায়নি প্রজ্জ্বল? নিজের হাতে আইন তুলে নেওয়াটা মোটেই শোভনীয় নয়। আজ তুমি ওদের মেরে ধরে থামিয়ে রাখলে কদিন পর ওরা যে হৃদিতের কোনো ক্ষতি করতে উদ্যত হবে না সে বিষয়ে কি তুমি নিশ্চিত? সুফিয়া তোমার ছেলেকে বলে দাও সে যেন তার দাদাগিরি করতে না যায়। আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, বাকিটা ওরা দেখে নেবে। তুই কি মেয়েটাকে শান্তিতে থাকতে দিবি না? প্রজ্জ্বল এবার তেতে উঠলেন সুফিয়া বেগম কড়া কণ্ঠে। প্রজ্জ্বলকে আরও কিছু বলতে নেওয়ার আগে প্রজ্জ্বল বলল, তোমার এই ভাস্তির শান্তিটা চোখে পড়ে আর আমার শান্তিটা তোমার চোখে লাগে না। তোর এই অতিরিক্ত রকমের বাড়াবাড়ির কারণে মেয়েটার সাথে সকালে এত বড় একটা অঘটন ঘটে গেল। ডাক্তার তো বলেছে তেমন কোনো ফ্র্যাকচার হয়নি মা, শরীর থেকে একটু বেশি রক্ত পড়েছে, এই যা। ও বেঁচে আছে এটাই আমার কাছে অনেক। চমকে উঠলেন সুফিয়া শাহ। ড্রয়িং রুমে বসে থাকা আতিক সাহেব ও নিপা। এ কেমন অশোভনীয় কথাবার্তা? মেয়েটা বেঁচে আছে তাতেই সই? এত বড় একটা ঘটনা, মেয়েটার বেহাল দশা কিছুই না ওর কাছে? নিপা ছোট চোখ করে প্রজ্জ্বলের দিকে তাকালো। এবার এই ছেলেকে কিছু না বললে না? ছোট ভাইকে বিরক্ত চোখে তাকিয়ে কটাক্ষ করে বলল, ভাই তোর কি মাথায় সমস্যা? মেয়েটার এতগুলো রক্তক্ষরণ হলো আর তুই বলছিস ও বেঁচে আছে তাতেই সই? তো কী বলবো, কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়ার মতো তো কিছু হয়নি। বাস্তবতাই তো বললাম, বুঝলি ডাফার। আর এখন কয়েকটা দিন বাদে জেগে কাছে রেখে একটু বেশি খাওয়া দাওয়া করা হয়, কদিন পর ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমি ওকে রেখেই দিই, আর তুই ওকে জ্বালিয়ে মার। কালকেই ভাইয়াকে আসতে বলবো এই বাসায়। কোন কুক্ষণে যে আমার ভাস্তিটাকে তোর মতো একটা বাদরে ঘরে জ্বলিয়ে দিলাম। মেয়েটার কপালে কষ্ট ছাড়া কিছুই নেই দেখছি। তোর কথাতেও রাজি হওয়াটা ভুল হয়েছে আমার। মা তোমার যখন এতই কষ্ট হচ্ছে, কষ্টে জ্ঞান হারাতে ইচ্ছে করছে, তখন একটু তোমার ভাইয়ের সাথে কথা বললেই পারো। তাকে একটু রাজি করে তোমার ভাস্তিকে এনে দিতেই পারো আমার কাছে, তাহলে হয়ে যাচ্ছে। প্রমিস করছি তখন আর জ্বালাবো না হৃদিতাকে। বাবা তুমিও তো একটু তোমার শালা বাবুকে বোঝাতে পারো তাই না? কথাগুলো বলে তড়িঘড়ি ড্রয়িং রুম ছাড়লো প্রজ্জ্বল। ওখানে থাকা মানে প্রশ্নে জর্জরিত হওয়া, তাই ও আর ওখানে থাকলো না। হাঁটা দিল হৃদিতা যে রুমে আছে সেদিকে। এদিকে ছেলের এমন লাগামহীন কথায় লজ্জা পেলেন আতিক সাহেব। কি এঁকে যাচ্ছে তা অবস্থা? কবে যে ছেলের জন্য বা ভাবনায় সিট বুক করতে হচ্ছে, কী করছে আমার হৃদিমন রানী। দরজা হালকা বেরিয়ে দিয়ে ঘরে ঢুকলো প্রজ্জ্বল। হৃদিতা শুয়েছিল। প্রজ্জ্বলকে দেখে ধীরে ধীরে আশ্চর্য হলো সে, কিন্তু মুখটা গোমড়া করে রাখলো। ঘুম হলো তোর? পায়ে ব্যথা করছে এখনও? রাগ করেছিস? চুপ থাকলো হৃদিতা, কারণ ও সত্যি রাগ করেছে। প্রজ্জ্বলের এমন বেদম সাহসিকতা মাঝে চিন্তায় ফেলে দেয় ওকে। কেন যে বলতে গেল রায়হানদের কথা, আবার না বললে উপায় ছিল না। এই ছেলে যে কোনো উপায় নিশ্চিত জেনে নিত, কিন্তু এইভাবে চললে যদি কোনো অঘটন ঘটে যায়। মুখে না প্রকাশ করলে প্রজ্জ্বলকে ভীষণ রকমের ভালোবাসে হৃদিতা। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো ও। এই মুহূর্তে ভীষণ রকমের রাগ হচ্ছে ওর প্রজ্জ্বলের উপর। ছেলেটা ইদানিং বড্ড বাধ্য হয়ে যাচ্ছে।
হৃদিতার মুখ ঘুরিয়ে নেওয়া দেখে হাসলো প্রজ্জ্বল। মেয়েটা কথায় কথায় অভিমান করে বসে দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়ল প্রজ্জ্বল। হৃদিতার পাশে বসে ওর দুদিকে 2 হাত দিয়ে আটকে দিল। হৃদিতাকে ভড়কে গেল। হঠাৎ প্রজ্জ্বল সামনে আসে, ভয় পেয়ে গেছে। সরে যাওয়ার আর কোনো পথ খুঁজে পেল না সে। কি হয়েছে? অভিমান করেছিস? তোর জন্য আমি হিরোগিরি করে এলাম আর তুই অভিমান করেছিস? দিস ইজ নট এ ফেয়ার। হৃদিতার হঠাৎ রাগ উঠে গেল। ঝাঁঝালো কণ্ঠে বলল, চুপ করুন আপনি। কে বলেছিল আপনাকে হিরোগিরি করতে? আমি বলেছিলাম যেতে, যদি কিছু একটা হয়ে যেত তখন কি করতাম আমি? বাসায় যাবোই আমি এই মুহূর্তে, এখনই দিয়ে আসুন আমায়। দেখতে ইচ্ছে করছে না আপনাকে? অসহ্য লাগছে সব কিছু। ইস, এত চিল্লাচিল্লি করছিস কেন? কান ফাটিয়ে ফেলবি নাকি? শ্বশুর বাড়ি এসেছিস, কটা দিন এখানে থাক। হৃদিতা এত কিছু বললো আর প্রজ্জ্বলের সেটা চিল্লাচিল্লি মনে হচ্ছে। কোনো কথার গুরুত্ব নেই প্রজ্জ্বলের কাছে। মজা করছে প্রজ্জ্বল। অভিমানের বেড়া জালে আরও বহির্ভূত হলো হৃদিতা। গলায় সবগুলো দলা পাকিয়ে কান্নার রেশ নিল। চোখ জোড়া বন্ধ করতে গড়িয়ে পড়লো দুফোঁটা অভিমান। প্রজ্জ্বল থমকালো। হৃদিতার কান্নাটা ও একদমই সহ্য করতে পারে না। হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যায়। সব কিছু ভেঙে গুঁড়িয়ে ফেলতে ইচ্ছে করে। হৃদিতার দুগালে তর্জনের দিয়ে কান্না মুছিয়ে বুকে আলতো করে জড়িয়ে ধরল প্রজ্জ্বল। মেয়েটা মাঝে মাঝে এমন অভিমান করে বসে। হৃদিতা কান্না থামছে, নিঃশব্দে কেঁদে যাচ্ছে প্রজ্জ্বল। হৃদিতার মাথাটা 2 হাতে ধরে সামনে আনলো, কপালে আলতো করে অধরে ছুঁয়ে বলল, কাঁদিস না প্লিজ, তোর কান্নাটাই সব থেকে বড় শত্রু আমার। ওর আগমনে নিজেকে সংযত করতে পারি না আমি। প্লিজ চুপ করে হৃদি। কান্না থেমে গেল হৃদিতার। ওর অস্ত্রসিক্ত নয়নে তাকে তৃপ্ত হলো প্রজ্জ্বল। মেয়েটা ওকে হারানোর ভয় কতটা আড়ষ্ট, কিন্তু হৃদিত জানে না প্রত্যেকটা মুহূর্তে ওকে হারিয়ে ফেলার ভয় এভাবে আড়ষ্ট হয়ে থাকে প্রজ্জ্বল। শুধু হৃদিতার মতো এত কান্নাকাটি করে ভাসিয়ে দিতে পারে না সে। আচ্ছা শোন হৃদি, তোর জন্য আমি ফাইট করে এলাম, হিরোগিরি দেখালাম, এই জন্য কি আমার কিছু প্রাপ্য নয়? বাঁকা হেসে হৃদিতা গম গম কণ্ঠে বলল প্রজ্জ্বল। হৃদিতা কিছু বুঝলো না। ডান হাতের পিঠে চোখের পানিটুকু মুছে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে থাকলো প্রজ্জ্বলের দিকে। কী প্রাপ্যের কথা বলছো? সে এভাবে তাকাস না তো। হৃদস্পন্দন আটকে যায়। আমার মেরে ফেলার ধান্দা, তাই না? আমি মরে গেলে তো তো অন্য ছেলের গলায় জ্বলে পড়বি। বুঝি তোর সব বুদ্ধি ধরে ফেলেছি আমি। হুদেই কথাবার্তা বললেন না প্রজ্জ্বল ভাই। কি প্রাপ্যের কথা বললেন তখন? বোকা বোকা কণ্ঠে কথাগুলো বলল হৃদিতা। তোকে নিয়ে হয়েছে আর জ্বালা, কিছুই বুঝিস না। না বুঝিও বোঝার চেষ্টা করিস না। ফটাফট চুমু দে একটা। তোর জন্য এত কিছু করলাম, তার বিনিময়ে কিছু তো চাই, তাই না? চমকে উঠল হৃদিতা। শুকনো একটা ঢোক গেলে মাথাটা পিছিয়ে একটু সরে বসলো। ও কি অসভ্যের মতো কথা বলছে প্রজ্জ্বল? আজকে সকালেও ঠিক একই কথা বলেছে, আগেও তেমন বলতো না প্রজ্জ্বল। হৃদিতার ভয়কে আরও বাড়াতে বাঁকা হাসলো প্রজ্জ্বল। ওর দুগালে আলতো করে চেপে ধরে মুখে এগিয়ে নিয়ে গেল হৃদিতার দিকে। চোখে হাজারো আতঙ্ক নিয়ে নয়ন যুগল খিচে বন্ধ করে নিয়েছে হৃদিতা। কিন্তু প্রজ্জ্বলের যায় আসে না সেদিকে। সে ক্রমাগত এগিয়ে নিচ্ছে মুখ। হৃদিতার ভয়কে পূর্ণতা দিয়ে ওর গালে সজোরে কামড় বসালো প্রজ্জ্বল। আপনার মতো অসভ্য লোক আমি জীবনেও দেখিনি প্রজ্জ্বল ভাই। গালে হাত ঘষে কটাক্ষ করে প্রজ্জ্বলকে কথাটা বলে হৃদিতা। চোখে মুখে রাগান্বিত ভাব স্পষ্ট ফুটে উঠেছে হৃদিতার দিকে। এক পলক তাকে কিছুটা সরে বসলো প্রজ্জ্বল। তারপরে হো হা করে হেসে দিল। অবাক হলো হৃদিতা। একজাক বিরক্তি নিয়ে কয়েক মুহূর্তে তাকিয়ে থাকলো প্রজ্জ্বলের দিকে। এত হাসার কি হয়েছে বুঝতে পারছে না সে। হঠাৎ হাসি থামিয়ে দিল প্রজ্জ্বল। 2 হাত বুকে গুজে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে হৃদিতার উপর গম্ভীর কণ্ঠে বলল, তুই যে তোর বরকে কথার পিঠে 2-4 বার ভাই ডাকিস, সেটা তো অসভ্যতম নয়? তোর ভাগ্য ভালো কামড়টা গালে বসিয়েছি। আপনার সাথে ধর্ম মোতাবেক এখনও বিয়ে হয়নি প্রজ্জ্বল ভাই। তুই আবার ভাই ডাকছিস? তুই কী ডাকবো? সারা বাড়ি ঘুরে ঘুরে বর ডেকে বেড়াবো? তাই করবি। আপনি পাগল হয়ে গেছেন প্রজ্জ্বল ভাই। অতি শীঘ্রই আপনাকে ডাক্তার দেখানো প্রয়োজন। তুই যদি এভাবে ভাই ভাই ডাকতে থাকিস তাহলে আমি নিশ্চিত পাগল হয়ে যাব। দয়া করে ভাই বলাটা বন্ধ কর, হাত জোর করছি আমি তোর কাছে। হঠাৎই খিলখিলিয়ে হেসে উঠল হৃদিতা। ওর হাসি দেখে মনে হচ্ছে কেউ অনেক ফানি কিছু একটা বলছে ওর সামনে। প্রজ্জ্বল হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। বিরক্ত হলো না সে, বরং সে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে স্মিত হাসলো। এই হাসিতেই তো 1000 বার খুন হয়েছে সে। এভাবে হাসিস না তো, নইলে আর একবার কামড় দেব। প্রজ্জ্বলের এমন বেহায়াপনা কথা তৎক্ষণাৎ হাসি থামিয়ে দিল হৃদিতার। আজ সকাল থেকে প্রচণ্ড রকমের রোদ উঠেছে, ঝলসে দিচ্ছে ধরণী। বাইরে দুদণ্ড দাঁড়াবার জো নেই।
এখন সকাল 10টায় অসহ্য রকম রোদে ছাদে দাঁড়িয়ে আছে নিপা। পরনে ভারী শাড়ির সাথে হালকা সাজ। মিনিট কয়েক ব্যবধানে ফর্সা মুখটা টকটকে লাল হয়ে গেছে। অতিরিক্ত কান্নার ফলে নাকি রোদের কারণে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। নিপাদি, তুমি এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে কি করছো বলো তো? ফুফি তোমাকে নিচে ডাকছে। একটু পরে তোমাকে দেখতে লোক চলে আসবে। চলো চলো নিচে চলো। ছাদের দরজায় দাঁড়িয়ে জোরে জোরে কথাগুলো বলে হৃদিতা। কয়েকটা দিন কেটে গেছে, এর মধ্যে হৃদিতার ক্ষতটাও ভালো হয়ে গেছে। আজ নিপাকে দেখতে আসবে পাত্রপক্ষ। ছেলে ভালো চাকরি করে, দেখতে সুদর্শন, পরিবার ভালো, তাই বাসার কেউ আর দ্বিমত পোষণ করেনি। পছন্দ হলেই আজকে বিয়েটা হয়ে যেতে পারে। নিপাকে আসতে না দেখে হৃদিতা ব্রু কুঁচকে তাকালো। কি হলো আবার? নিপার রোদ থেকে একটু বাঁচতে কপালে ডান হাত ভাঁজ করে নিপার কাছে গিয়ে দাঁড়ালো হৃদিতা। নিপার হাত ঝাঁকিয়ে বলল, এই দি। এত রোদের মধ্যে থেমে গেল হৃদিতা। কড়া রোদে চোখে কিছু দেখা দেয় হলেও নিপার লাল চোখ স্পষ্ট দেখতে পেল সে। ভয়ার্ত কণ্ঠে বলল, এই দি, কি হয়েছে তোমার? চোখ মুখের এমন দশা কেন? কাঁদছো কেন তুমি? দি, কি হয়েছে বলো? কেউ কিছু বলেছে? নিপাকে চুপ থাকতে দেখে ওকে টেনে ছাদের দরজা থেকে কয়েকটা সিঁড়ি নিচে নেমে দাঁড়ালো হৃদিতা। নিপার মুখে তাকিয়ে আটকে উঠল। সম্পূর্ণ মুখ অসম্ভব রকমের লাল হয়ে আছে। কাজল লেপটে গিয়ে যাতা অবস্থা। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হৃদিতা দি, বলো না কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? কি হয়েছে রে? তোরা কি করছিস সেখানে? মা নিচে ডাকছে তোদের। ছাদের দরজায় প্রজ্জ্বলকে দাঁড়িয়ে থাকতে দেখে নিপা আর হৃদিতা দুজনেই ভয় পেয়ে গেল। নিপা তড়ঘড়ি হাতের পিঠে চোখের পানি মুছে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। তৎক্ষণে প্রজ্জ্বল দেখে নিয়েছে নিপার অবস্থা। হৃদিতা কিছু বলতে নেওয়ার আগে প্রজ্জ্বল আবারও বলল, কি হয়েছে রে হৃদিতা? কোনো সমস্যা? না না, মানে কি মানে করছিস? কি হয়েছে রে নিপা, তুই বল, কি সমস্যা তোর? চোখ মুখের এমন হাল বানিয়ে বসে আছিস কেন? একটু পর তোর হবু বর আসছে, একবার বিয়ে করে নিয়ে যাবে। আজকেই তোকে বিদায় করব। এতক্ষণে চেপে রাখা কষ্টটা হঠাৎই গভীর রূপ নিল। প্রজ্জ্বলের কথা শুনে কেঁদে নিল নিপা। হাজারি করে বলতে লাগলো, ভাই, আমি এই বিয়ে করতে পারবো না। কেন পারবে না? সমস্যা কোথায়? ছেলে ভালো দেখতে, দূর সুদর্শন, সমস্যা কি তোর? নিপার ব্যাপারটা কিছুটা আঁচ করতে পেরেও না জানার ভান করল প্রজ্জ্বল, কারণ ও নিপার মুখে সব শুনতে চাচ্ছে। প্রজ্জ্বলের ধারণা সঠিক করতে নিপা বলে উঠল, আমি একজনকে ভালোবাসি ভাই, খুব ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয় আমার পক্ষে। আগে বললেই হতো। মা সকাল থেকে এত রান্না বান্না করতো না, এত আয়োজন করতো না বাবা। সব কিছু যখন আয়োজন হয়ে গেছে তখন বিয়েটা তো তোকে করতেই হবে। স্তব্ধ হলো নিপা। ও ভেবেছিল প্রজ্জ্বল ওকে সাহায্য করবে, অথচ উল্টো সে ভড়কে দিচ্ছে। প্রজ্জ্বল ভাই, নিপাপু কষ্ট পাচ্ছে আর আপনি হাসছেন। আমার যদি হঠাৎ এমন বিয়ে হয়ে যায় তখন কি আপনি কষ্ট পেতেন না? প্রজ্জ্বলের দিকে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে কথাটা বলে হৃদিতা। ঠাটিয়ে চড় লাগাবো বেয়াদব মেয়ে, ভুলভাল কথা বলবেন একদম। তুই আমার বউ, কীভাবে অন্য ছেলের কথা মুখে আনিস? আমি তো শুধু উদাহরণ, রাখ তোর ফালতু কথা। আর একদিন তোর এমন ফাউল কথা শুনি, তারপর বুঝবি। হাতে ওড়না পেঁচিয়ে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো হৃদিতা। সে তো ভুল কিছু বলেনি। নিপা শোন, পাত্রপক্ষের সামনে বসলে বিয়ে হয়ে যায় না, বুঝলি? তোর ইচ্ছের বিরুদ্ধে কেউ তোকে ধরে বেঁধে বিয়ে দেবে না। তুই নিচে যা, বাকিটা আমি দেখে নিব। নিশ্চিত থাক তুই। এই রীতি ও সাজগোজ সব ঘেটে গেছে, ঠিকঠাক করে নিয়ে আয়, নয়তো পাত্রপক্ষ দেখে জ্ঞান হারাবে। কথাগুলো বলে সিঁড়ি দিয়ে হুইসেলিং করতে করতে নিচে নেমে গেল প্রজ্জ্বল। নিপা একটু হাসলো। কিছুটা হলেও স্বস্তি পেয়েছে সে। প্রজ্জ্বল যখন বলেছে তখন কিছু একটা ব্যবস্থা করবেই সে। পাত্রপক্ষের সামনে সিঙ্গেল সোফায় বসে আছে নিপা। ওর পিছনে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে হৃদিতা। ছেলের বাড়ি থেকে ছেলের মা, বাবা, বোন এসেছে। ছেলের ছবি থেকেও বাস্তবে বেশি সুদর্শন, নাম জয়। নিপা বরাবর সামনে বসেছে সে, আর চোখে বারবার নিপাকে দেখে যাচ্ছে।
একটু পর ছেলে তার বাবার কাছে ফিসফিসে কিছু একটা বলল। ছেলের বাবা নড়ে চড়ে বসে নিপার বাবা আতিক সাহেবের উদ্দেশ্যে বললেন, দেখুন আতিক সাহেব, আপনারা কিছু না মনে করলে আমাদের কিছু আবদার ছিল, আপনি কিন্তু না করতে পারবেন না। আতিক সাহেবের এদিকে প্রজ্জ্বল বসেছে, অন্যদিকে প্রজ্জ্বলের মা সুফিয়া। আতিক সাহেব ওদের দুজনের দিকে এক পলক তাকিয়ে জয়ের বাবাকে কথাটা বলতে সম্মতি দিলেন। জি বলুন, কি আবদার? চেষ্টা করব আপনার আবদার পূরণ করার। আসলে আপনার ছোট মেয়েকে আমাদের বেশ পছন্দ হয়েছে, বিশেষ করে আমার ছেলের। আপনারা কিছু মনে না করলে আপনার ছোট মেয়েকে আমরা ঘরে বউ করতে চাই। চমকে উঠলেন আতিক সাহেব। সাথে বাসার সকলে ছোট মেয়ে বলতে সন্দেহান কণ্ঠে আতিক সাহেব বললেন, আমার ছোট মেয়ে বলতে? আমার তো এই একমাত্র একটাই মেয়ে, ওই যে পিছনে যে দাঁড়িয়ে আছে সে। হাতের ইশারায় জয়ের বাবা হৃদিতাকে দেখিয়ে দিলেন। সাথে সাথে সবার দৃষ্টি আটকালো হৃদিতার উপর। হৃদিতা শুকনো ঢোক গিলল, চোখ বড় বড় করে তাকালো প্রজ্জ্বলের দিকে। রাগে ক্ষিপ্ত প্রায় প্রজ্জ্বলের চোখ লাল হয়ে গেছে। এর মধ্যে হাতের মুঠো শক্ত করে উঠে দাঁড়ানোর আগে প্রজ্জ্বলের হাত চেপে আটকে দিলেন আতিক সাহেব। ছেলেকে এবার কিভাবে সামলাবেন তা নিয়ে ওনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই বুঝি ঝড় উঠল বলে। দেখুন, আপনারা ভুল বুঝবেন না, আমরা যে আপনার বড় মেয়েকে আমার ছেলের বউ বানাবো তা কিন্তু একবারও বলিনি। আপনার ছোট মেয়েকে পছন্দ হয়েছে, তাই ব্যাপারটা একটু ভেবে দেখলে হয় না? জয়ের বাবুর কথা শুনে আতকে উঠলেন আতিক সাহেব। এই বুঝি ছেলে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবে। এই লোক একের পর এক যে উক্তি দিচ্ছে, তাতে করে আমার প্রজ্জ্বলকে সামলাতে পারবেন না তিনি। আতিক সাহেব প্রজ্জ্বলের হাত চেপে ধরা অবস্থায় ওর দিকে একবার দৃষ্টি রাখলেন। ছেলের রণমূর্তি চোখে পড়তে তিনি ভয়ার্থ দৃষ্টি তাকালেন জয়ের দিকে। প্রজ্জ্বলের চোখের চাহনিতে তীব্র ক্ষিপ্ততা। সে যে কোনো সময় মেরে বসতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে সামলে নিতে হবে। তাই আতিক সাহেব জয়ের বাবার উদ্দেশ্যে বললেন, দেখুন এটা সম্ভব নয়, আপনারা আসতে পারেন। জয়ের বাবার চিন্তিত ভঙ্গিতে বললেন, কেন সম্ভব না আতিক সাহেব? আতিক সাহেব এবার পড়লেন বেশ বিপদে। ব্যাপারটাকে সহজভাবে সামলে নিতে চাচ্ছিলেন উনি, অথচ এই লোক কথা বাড়িয়ে চলছে। এইভাবে উদ্ভট কথা চলতে থাকলে তার রাগান্বিত ছেলেকে আর আটকাতে পারবে না তিনি। এসব ভেবে আরও একবার প্রজ্জ্বলের উপর দৃষ্টি ফেললেন তিনি। প্রজ্জ্বলের স্ত্রীর দৃষ্টি জয়ের উপর। অতিরিক্ত রাগে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে। ফর্সা মুখটা টকটকা লাল হয়ে উঠছে, একেবারে চলন্ত আগুনের লাভা, যে কোনো সময় যে কেউ ভস্ম করে দিতে পারে। আতিক সাহেব প্রজ্জ্বলের মতো অবস্থা দেখে ওরা হাতটা আরও শক্ত করে চেপে ধরলেন। গম্ভীর কণ্ঠে বললেন, যাকে আপনি বোমা মনে করতে চাচ্ছেন সে বিবাহিত। চমকে উঠলেন জয়ের বাবা। বিবাহিত মানে? এইটুকু মেয়ের বিয়ে হয়ে গেছে? বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন, নাকি মেয়েকে দিবেন না জন্য বাহানা তৈরি করেছেন আতিক সাহেব? আতিক সাহেব এবার নিজেও বেশ রেগে গেলেন। এত প্রশ্ন কেন করছেন লোকটা? সোজা কথা বেশি করে পেঁচাচ্ছেন এরূপ। তিনি থমথমে গলায় বললেন, প্রথমত আপনি জেনে রাখুন সে আমার ছেলের বউ, সে সূত্রে মেয়েও বটে। আপনাকে কোনো বাহানা দেওয়ার প্রয়োজন আমার নেই। তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলে আসতে পারেন আপনারা। কথাগুলো বলে প্রজ্জ্বলের হাত ছেড়ে দিলেন আতিক সাহেব। এবার কিছু বললে তিনি কিছু করতে পারবেন না। প্রজ্জ্বল সামলে নিক বাকিটা, তা হওয়ার হবে। কিন্তু প্রজ্জ্বল নড়ল না, এভাবেই বসে থাকলো। কারণ প্রজ্জ্বলের বাবার যথাযথ উত্তর ওর পছন্দ হয়নি। বাঁকা হেসে সোফার দুদিকে হাত ছড়িয়ে আরাম করে বসলো সে। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, বাবা আপনাদের কি বললো কানে যায়নি? আসতে পারেন আপনারা। আর হ্যাঁ, অন্য কথা বউ খুঁজতে গিয়ে তার পরিবেশ সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। আর হ্যাঁ, জয়কে উদ্দেশ্য করে বলল, তুমি দৃষ্টি সংযত রেখো, নয়তো এর পরের বার অন্য কথা উত্তম মধ্যম খেতে পারো। প্রজ্জ্বল যে শান্ত কথায় বেশ শক্ত অপমান করলো তা বুঝতে বাকি নেই জয়ের। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলল, বাবা চলে এসো, এর শেষ দেখে ছাড়বো আমি। জয় আর জয়ের ফ্যামিলি চলে গেছেন ইতিমধ্যে। ড্রয়িং রুমে নীরবতা চলছে এতক্ষণ যাকে নিয়ে এত কাহিনী সেরে দিতে চুপটি করে দাঁড়িয়ে আছে নিপারের পিছনে, দৃষ্টিতে কৌতূহল। ওর এমন ভাবসাব যেন কিছুই হয়নি। উফ, এতক্ষণে আপদ বিদে হলো। আর একটু হলে যে কী যে বিপদ হয়ে যেত। সুফিয়া, তোমার ছেলের উপর বিশ্বাস থাকলো, তার রাগের উপর বিন্দুমাত্র বিশ্বাস নেই আমার। ওকে কেন দোষ দিচ্ছ? এমন কথাবার্তা রেগে যাওয়াটা স্বাভাবিক। সুফিয়া আনাম স্বামীর কথা প্রতিবাদ জানালেন। ওনার কাছে রেজালের রেগে যাওয়াটা স্বাভাবিক। আচ্ছা বাবা, তোমার সামনে যদি তোমার বউকে কেউ বিয়ে করে নিতে যায়, তো তোমার কী রিয়েকশন হবে? প্রজ্জ্বল এমন অদ্ভুত যুক্তি দেখে শুকনো গলায় বিষম করে উঠলেন আতিক সাহেব। সুফিয়ার তো চোখ বড় বড় করে
করে তাকিয়ে আছেন। ছেলের তার এমন উদাহরণ দেখে কোশ্চিনকালেও তেনারা কল্পনা করতে করেননি। ছেলের কথা দিন দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, তা বুঝতে অসুবিধা হচ্ছে না। শেষ পর্যন্ত কিনা নিজের মাকে দিয়ে উদাহরণ প্রজ্জ্বলের এমন কথা শুনে হঠাৎই চুপটি করে থাকা রিদিতা হেসে উঠল। হাসতে হাসতে সে সামনে এসে সোফায় বসে পড়ল। সবার স্থির দৃষ্টি এখন রিদিতার উপর, অথচ রিদিতার হাসি থামার নাম নেই। সে অক্পটা না দেখে পেট চেপে ধরে হেসেই যাচ্ছে, তার হাসি থামার জন্য নাম নেই। প্রজ্জ্বল রেগে গেল। আকস্মিক হালকা উঁচু স্বরে বলল, রিদি। তৎক্ষণাৎ হাসি থেমে গেল রিদিতার। ভড়কানো দৃষ্টিতে তাকালো প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বলের চোখে মুখে রাগ স্পষ্ট। থমথমে গেল রিদিতা। সোফা থেকে পা নামিয়ে ঠিকঠাক হয়ে বসলো। কাচুমাচু করে ওদিকে তাকাতে লাগলো। সুফিয়া আনাম ছেলের কাঁধে চাপড় মেরে বলল, মেয়েটাকে অযথা ধমকাধমকি দিচ্ছিস কেন? তোর কথাবার্তা দিন দিন যে বেছুট হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল রেখেছিস? শেষে কিনে আমাকে দিয়ে উদাহরণ দিলে আর খবরদার আমার ভাস থেকে ভড়কাবি না। হৃদয়টা ফুপুর কথা হাসতে গিয়েও পারল না নিচু চোখে প্রজ্জ্বলকে দেখে থেমে গেল। প্রজ্জ্বলের চোখে চাউনি স্পষ্ট করে বলছে, তোকে তো পরে দেখে নিব হৃদয়। শুকনো ডুব গেল হৃদয়টা। হাত কুচলে অন্যদিকে তাকালো প্রজ্জ্বল। তুই শেষে কিনা তোর মায়ের উদাহরণ দিলে, এই বয়সে তোর মাকে কী পছন্দ করবে বলো তো? আতিক সাহেব সুফিয়া আনামকে কথাগুলো ব্যঙ্গ করে বলে হেসে উঠলেন। আর তার হাসি দেখে বাকি সবাই হেসে উঠল। শুধু সুফিয়া হাসলেন না, তিনি কটমট চোখে তাকিয়ে থাকলেন আতিক সাহেবের দিকে। থেমে গেল আতিক সাহেবের হাসি। তিনি যেন ভুলে জায়গায় ঢিল ছুঁড়েছেন, তাই এখন বোধগম্য হচ্ছে। নড়ে চড়ে বসলেন তিনি। পরিবেশ স্বাভাবিক করতে প্রজ্জ্বলের উদ্দেশ্যে বললেন, এবার কিন্তু তোর মামুর সাথে কথা বলে নেওয়া জরুরি। আবার অন্য কেউ হৃদিতাকে বউ করে নিয়ে যাওয়ার প্রস্তাব আনার আগে তোর মামাকে সব জানিয়ে ওকে আমাদের ঘরে বউ করে আনবো। আতিক সাহেবের কথা শুনে হঠাৎ লজ্জা পেলে হৃদিতা চোখ নামিয়ে হাতের মুঠে ধরে রাখা ওড়নাটা পেঁচাতে লাগলো। তবে প্রজ্জ্বল স্বাভাবিক। সে একবার হৃদিতার দিকে তাকিয়ে তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা আমি কিছু বলতে চাই না, কিছু কথা বলতে চাই, খুব দরকার। আতিক সাহেব একটু চমকালেন। ভ্রু কুঞ্চিত করে প্রজ্জ্বলকে বললেন, এই মুহূর্তে তোরা আর হৃদির কথা ছাড়া আর কি গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে? আছে বাবা, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। প্রজ্জ্বল কাট গলায় উত্তর দিল। প্রজ্জ্বলের কথা নিপা আড়মোড়ো ভেঙে উঠে দাঁড়ালো। পা বাড়িয়ে ঘরে যেতে নিলে প্রজ্জ্বল আটকে দিয়ে বলল, তুই কোথায় যাচ্ছিস? সেখানে চুপ করে বসে থাক। নিপা বসলো না, তবে প্রজ্জ্বলের কথা শুনে দাঁড়িয়ে থাকলো। ঘরে না গিয়ে সুফিয়া বললেন, কি হয়েছে প্রজ্জ্বল? নিপাকে আটকালি কেন? ওকে নিয়ে তো গুরুত্বপূর্ণ কথা, ও না থাকলে হয়? সুফিয়া বললেন, অত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বল, কি বলবি? নিপা একটা ছেলেকে ভালোবাসে বাবা, নাম রাতুল। সে আমাদের ভার্সিটির সিনিয়র ছিল, পড়াশোনা শেষ করে এখন ভালো জব করছে। আমি রাতুল ভাইয়াকে ভালোভাবে চিনি, অনেক ভদ্র একটা ছেলে, নিপাকে ভালো রাখবে। আমার যতটুকু বলার বলেছি, বাকিটা তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। হালকা থমকালেন আতিক সাহেব। মেয়ে তার এত বড় কথা লুকিয়েছে, এটা বুঝতে অসুবিধা হচ্ছে তার। তবে তিনি দ্বিমত পোষণ করলেন না। গম্ভীর কণ্ঠে বললেন, আমার মেয়ের সিদ্ধান্ত আমার কাছে সব থেকে আগে। তবে ছেলের ব্যাপারে আমিও জানতে চাই। তার পরিবারকে নিয়ে কয়েকদিনের ভেতর আসতে বলো, আমি কথা বলতে চাই তাদের সাথে। কথাগুলো বলে ঘরে চলে গেলেন আতিক সাহেব। মেয়ের এত বড় লুকিয়ে রাখা কথায় তিনি একটু অভিমান করেছেন। সুফিয়া আনাম বললেন, আগে বললি না কেন নিপা? তাহলে পাত্রপক্ষের এত কাহিনী দেখতে হতো না। অযথা আমার ঘরের বউকে নিয়ে টানাটানি হলো। তুই রাজি না হলে তোকে কি আমরা জোর করতাম ওদের সামনে আসতে? নিপা অনুতপ্ত চোখে মায়ের দিকে তাকালো, তারপর বলল, মা আমি ভয় পেয়েছিলাম যদি বাবা আমার কথায় কষ্ট পেত। আচ্ছা বাদ দে, যা হবার হয়েছে। বল চলো তো আমার সাথে। তোর দিদুনের কিছু গহনা রাখা আছে তোর জন্য, দেখবি চল। সুফিয়া আনাম নিপাকে কথাগুলো বলে ঘরে চলে গেলেন। নিপা প্রজ্জ্বলের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো। প্রজ্জ্বল মুচকে হেসে বোনকে আশ্বস্ত করলো, বাকি সব কিছু ঠিক হয়ে যাবে জলদি। নিপাও হালকা হেসে মায়ের দিকে হাঁটা দিল ড্রয়িং রুমে। এখন হৃদিতা আর প্রজ্জ্বল। হৃদিতা হা করে তখন থেকে প্রজ্জ্বলকে দেখে যাচ্ছে। কত সহজে ব্যাপারটাকে সামলে নিল প্রজ্জ্বল। সত্যি মুগ্ধকর। তখন হাসছিল কেন ম্যাডাম? তখন হঠাৎ প্রজ্জ্বলের কণ্ঠ খুব কাছে থেকে শুনে চমকে উঠে হৃদিতা। নিজের উপর প্রজ্জ্বলকে ঝুঁকে থাকতে দেখে গুটিয়ে সোফায় সাথে লেগেছে গেল। ও প্রজ্জ্বলকে দেখতে দেখতে কখন সে সামনে চলে এসেছে খেয়ালি নিয়ে। খুব হাসি পাচ্ছিল না আমার পড়তে দেখে। হৃদিতা অসহায় চোখে তাকালো প্রজ্জ্বলের দিকে। কি এমন করে ফেললো ও? প্রজ্জ্বল আবারও বললো, খুব মজা পাচ্ছিলে তাই না? খুব হাসি পাচ্ছিল আমার এর স্পন্দন থেমে যেতে দেখে। হৃদিতা ভয় ভয় বলল, আমি কি করলাম? তুই তো সব করিস, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিস। তোর দিকে অন্য কেউ তাকালো আমার হৃদস্পন্দন থেমে যায়। কেন তাকাবে তোর দিকে? ইচ্ছে তো করছিল ওই ছেলে চোখ দুটো তুলে নিতে। হৃদয় তার ঘাড়ের দুদিকে হাত রেখে
কাট গলায় বলল প্রজ্জ্বল। আমি কীভাবে জানবো? ছেলে আপুর দিকে তাকানোর বদলে আমার দিকে তাকাচ্ছে। ছেলে যে চোখের সমস্যা আপনি তো আগে বলেননি। টেরার ছেলেকে ধরে এনেছেন। হৃদিতার কথা শুনে স্তব্ধ হলো প্রজ্জ্বল। অন্যদিকে মুখ ঘুরিয়ে হালকা এসে ঘুরে আরও কিছুটা ঝুঁকে গেল হৃদিতার উপর। হৃদিতা আরও ঘুটিয়ে গেল, কাছুমাছু হয়ে বলল, আপনি দূরে সরুন তো। প্রজ্জ্বল তো গাড়তেরা। সে আরও কাছে চলে এলো। হৃদিতার এবার শ্বাস নেওয়া দায় হয়ে দাঁড়িয়েছে। হৃদিতাকে অন্য কেউ দেখলে যেমন প্রজ্জ্বলের হৃদস্পন্দন থেমে যায়, তেমনি প্রজ্জ্বলের কাছে আসতে হৃদিতার হৃদস্পন্দন বেড়ে যায় কয়েক গুণ। আপনি একটু দূরে সরুন প্লিজ। না সরলে তেসরাভাবে বলল প্রজ্জ্বল, আমি কিন্তু মেরে দেবো এবার। ওকে দে। আমি কিন্তু। প্রজ্জ্বল অথর ছুঁয়ে দিল হৃদিতার কপালে। মাঝপথে আটকে গেল হৃদিতার বাকি কথা। বিকেলে ঘুরেছে অনেকক্ষণ। হৃদিতা দুপুরে খেয়ে ঘুম দিয়েছিল, একটু আগে উঠলো সে। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে চোখের সামনে ধরতে ভীষণ অভিমান হলো ওর। প্রায় সপ্তাহখানেক হয়েছে প্রজ্জ্বলের সাথে কোনো যোগাযোগ নেই, একটা বারের জন্য কথা হয়নি। সে ভীষণ রকমের ব্যস্ত। নিপার বিয়ে নিয়ে প্রজ্জ্বলের বাবা রাজি হয়ে গেছে। নিপার সাথে রাতুলের বিয়েতে হৃদিতা গিয়েছিল প্রজ্জ্বলের বাসায়, কিন্তু এই এক সপ্তাহে একটা বারের জন্য দেখা পায়নি তার। একটা বারের জন্য ফোন দেয়নি প্রজ্জ্বল। অনেকগুলো অভিমান নিয়ে হৃদিতা ফ্রেশ হতে চলে গেল। সে ঠিক করে নিয়েছে প্রজ্জ্বলের সাথে সে আর কথা বলবে না। একটু পর ফ্রেশ হয়ে আবারও হৃদিতা নিজের ফোনটা হাতে নিল। অবাধ্য মন তো অভিমান শুনতে নারাজ। ফোনের স্ক্রিন প্রজ্জ্বলের লাস্ট এক সপ্তাহ আগের কল লিস্ট চোখে পড়তে রেগে গেল হৃদিতা। রাগের বসে ফোনটা ছুঁড়ে মারল বেডের উপর। ফোন বেচারার কী দোষ? সে কি প্রজ্জ্বলকে নিষেধাজ্ঞা দিয়েছে ফোন না দিতে? নিচ থেকে কয়েক গুচ্ছ কথার রেশ আসতে থমকে দাঁড়াল হৃদিতা। নিচে থেকে কিছুটা উচ্চস্বরে কথাবার্তা স্পষ্ট ওর কানে আসছে। এই সময় আবার বাসায় কী হলো? হৃদিতা ওড়নাটা মাথায় তুলে নিয়ে তড়িঘড়ি বেরিয়ে গেল ঘর থেকে। পরনে বাসায় পরা ঢিলে প্লাজো আর গেঞ্জি। ড্রয়িং রুমের কাছাকাছি এসে থমকে দাঁড়াল হৃদিতা, কারণ ওর বাবার সামনে সোফায় জয় সহ জয়ের বাবা বসে আছেন। কিছু একটা নিয়ে জয়ের বাবা কথা বলছেন হৃদিতার বাবা ওসমান সাহেবের সাথে। হৃদিতা দুপা পিছিয়ে গেল। এই জয়ের বাচ্চা এখানে কি করছে? বাবার কাছে বিয়ের কথা বলতে আসেনি তো? এবার কি হবে?